হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। এবং তোমরা আগের ভিডিও পর্যন্ত দেখেছিলে যে নিউটনের গতিসূত্র কি কি, এবং আমরা যে সমস্ত প্রবলেমগুলো দেখেছিলাম, আমরা সব প্রবলেমে এরকম অ্যাজিউম করেছিলাম যে প্রত্যেকটা বস্তু কোনো তলের উপর দিয়ে তাকে টানা হলে বা তাকে ঠেলে নিয়ে যাওয়া হলে কোনো ঘর্ষণ বল বা কোনো ফ্রিকশন কাজ করছে না তার মধ্যে। অর্থাৎ স্থির বস্তু চিরকাল স্থির থাকছিল এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় চলতে থাকছিল। কিন্তু বাস্তবে কিন্তু এটা সম্ভব হয় না, আমরা জানি। বাস্তবে যদি আমরা একটা বলকে ছুঁড়ে দিই বা একটা মেঝের মধ্যে দিয়ে গড়িয়ে দিই, কিছু দূর যাওয়ার পর সেটা থেমে যায়। এই ঘটনাটা কেন ঘটে? কারণ হচ্ছে ওই মেঝের মধ্যে এবং বলের মধ্যে কিছু পরিমাণে ঘর্ষণ বল ক্রিয়া করে, যার দরুন ওই বলের ক্রিয়াটাকে কিছুটা কমিয়ে দেয়। তো আজকের চ্যাপ্টারটা সেইটাকে নিয়েই, ঘর্ষণ নিয়ে। আমরা ঘর্ষণ নিয়ে আজকে আলোচনা করব। ফ্রিকশন বা ঘর্ষণ কি জিনিস, এর থিওরি কি কি রয়েছে, কিভাবে কাজ করে, এবং ইম্পর্টেন্ট কিছু ফর্মুলা আমরা দেখব যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হতে পারে, এবং কিছু এক্সাম্পল যেগুলো প্রিভিয়াস ইয়ার্সে এসেছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এসো দেখা যাক। দেখো, ফ্রিকশন বা ঘর্ষণ কি জিনিস। ঘর্ষণ আমরা জানি। আমরা এতক্ষণ পর্যন্ত কি সারফেস নিয়ে কাজ করছিলাম? আমরা এতক্ষণ পর্যন্ত স্মুথ সারফেস নিয়ে কাজ করছিলাম, মানে যেটা একেবারেই স্মুথ রয়েছে, যেটাতে কোনো ঘর্ষণ বল বা কিছু আটকে নেই। অর্থাৎ একটি বস্তুকে, নিউটনের সেকেন্ড ল যেটা, যে কোনো বস্তুকে যদি সারফেস বরাবর ছেড়ে দেওয়া হয় কোনো একটা বেগ নিয়ে, তাহলে সে সেম বেগ নিয়ে কি হবে, একভাবে চলতে থাকবে, সমবেগে সরল রেখায় সে চলতে থাকবে। কিন্তু এবার বলে দিচ্ছে যে না না, সেরকম তো বাস্তবে সম্ভব নয়। ধরে নাও যে সারফেসটা রয়েছে, সেই সারফেসটায় একটা ঘর্ষণ বল রয়েছে। এবার এই ঘর্ষণ বলটা কি? তুমি যখন কোনো বস্তুকে বা কোনো একটা চেয়ারকে টানছো, তখন কি হয়, তার ঠিক অপোজিট দিকে তুমি এই সারফেস বরাবর একে টানছো, এ বল প্রয়োগ করছো, এইটা উল্টো দিকে কি হবে, একটা বাধা সৃষ্টি করবে, যার দরুন কি এটাকে টানতে আমার একটু কষ্ট হবে। যদি না হতো তাহলে যে কেউ যা কিছু জিনিস টেনে নিয়ে চলে আসতে পারতো খুব সহজে। একটা আঙুল দিয়ে একটা টেবিলকে সরিয়ে দিতে পারতো যদি ঘর্ষণ বল না থাকতো। কিন্তু এই ঘর্ষণ বলটা আছে বলেই কি হয়েছে, সে একটা জায়গাতে আটকে রয়েছে। তাহলে এই বলটাকে আমরা কি বলি? এটা হচ্ছে তোমার ফ্রিকশন বা ঘর্ষণ বল। সেটা কখন থাকবে? যখন আমাদের কাছে একটা বল থাকবে। যদি আমি বলটা প্রযুক্ত না করি, তাহলে এই ঘর্ষণ বলেরও কিন্তু কোনো অস্তিত্ব থাকবে না। যখন বলটা টানবো আমি, তখনই কিন্তু উল্টো দিকে একটা ঘর্ষণ বল সৃষ্টি হবে। এবং সেই ঘর্ষণ বলের রাশিমালাটা কিরকম? ধরে নাও এটা হচ্ছে এফ, সামনের দিকে টানছি, তাহলে ঘর্ষণ বল নিশ্চয়ই অপর দিকে হবে, এবং অবশ্যই এটা সারফেসের সাথে লেগে থাকবে, মানে এই দিক বরাবর হবে সেটা। এবং এটা আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে নর্মাল ফোর্স, যেটা আমি একটু আগেই বলেছিলাম তোমাদেরকে নর্মাল ফোর্স কি জিনিস। এবং নিচের দিকে কত রয়েছে তোমার, তার এমজি রয়েছে। তাহলে আমাদেরকে বলছে ঘর্ষণ বল এফটা কি হবে, ভ্যারি করবে এন এর সাথে, লম্ব বলের সাথে ভ্যারি করবে। অর্থাৎ লম্ব বল যত বেশি হবে কোনো বস্তুর, তার ঘর্ষণ বলও কিন্তু ততটা বেশি হবে। অর্থাৎ একটা 1 গ্রামের একটা বস্তু রয়েছে, তাকে টানতে আমার যতটা কষ্ট হবে, একটা 1 কেজির বস্তু রয়েছে, যেহেতু 1 কেজির বস্তুটা, এইটুকু একটা বস্তুর নর্মাল ফোর্স কত, এমজি হবে, তাই না? অর্থাৎ তার এই যে নিচের দিকে যে অভিকর্ষজ ত্বরণের জন্য যে বলটা নিচের দিকে কাজ করছে, অভিকর্ষজ বলটা, সেটার মান যত বেশি হবে, অর্থাৎ বস্তুর ভর যত বেশি হবে, তার নর্মাল ফোর্স তত বেশি হবে। এবং নর্মাল ফোর্স যত বেশি হবে, তাকে সরাতে ততটাই বেশি আমাকে কষ্ট করতে হবে, অর্থাৎ তার ফ্রিকশন তত বেশি হবে। যে কোনো বস্তুর যাদের ভর যত বেশি, এনটা তো এমজির সাথে সমান আমি দেখতে পাচ্ছি, কোনো বস্তুর ভর যত বেশি তার নর্মাল ফোর্সটা তত বেশি, ঊর্ধ্বমুখী বলটা তত বেশি, এবং তার ফ্রিকশনটা কি হবে, তত বেশি হবে। এবার এটাকে তুলতে কি আমাদের একটা কনস্ট্যান্ট আসে, যেটা আমি মিউ নিয়ে এলাম। যে মিউটাকে বলা হয় ঘর্ষণ গুণাঙ্ক, এটাকে বলা হয় কোএফিসিয়েন্ট, সি সি আই ই এন টি, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বা ঘর্ষণ গুণাঙ্ক। এটা হয়ে যাবে আমাদের কাছে কনস্ট্যান্ট এফ ইকুয়াল টু মিউ এন, বা এন এর জায়গায় আমি কি বসাতে পারি, মিউ এমজি। যেহেতু আমরা দেখতে পাচ্ছি এই যে নর্মাল ফোর্সটা, সেটা এমজির সাথে সমান, এম ইন্টু জি এর সাথে সমান তার। তো এই হয়ে গেল আমাদের কাছে ঘর্ষণটা। এবার তোমাদেরকে কোথাও দিয়ে দেবে কোয়েশ্চেনে যে ঘর্ষণ বল কত বের করো, সেটা তোমাদেরকে এবার দেখে বের করতে হবে। আচ্ছা, এবার দেখো, ঘর্ষণ বলের কিছু রিয়েল লাইফে এক্সাম্পল নিয়ে আসি। একটা বস্তু রয়েছে এম ভরের, ঠিক আছে, বস্তুটার ভর হচ্ছে এম, সেটা একটা নততল বরাবর রয়েছে নিচের দিকে। আমি দেখতে পাচ্ছি তার ভরটা
mgটা নিচের দিকে কাজ করছে এবং তার নর্মাল ফোর্স n সারফেসের সাথে কি হয়ে যাবে, উপর দিকে কাজ করবে। এবং এই কোণটা যদি থিটা হয় তাহলে এদিক বরাবর কি কাজ করবে আমাদের, mg cos থিটা, এবং লম্ব বরাবর কি কাজ করবে আমাদের, mg sin থিটা। এটা আমি দেখতে পাচ্ছি। এবার দেখো, যখন বস্তুটাকে এখানে রাখা হয়েছে একটা নততলে, বস্তুটা তো নিচের দিকে আসার জন্য চেষ্টা করবে, তাই না? কিন্তু আমি বার করবো কি ইকুইলিব্রিয়াম অন এ বডি। ইকুইলিব্রিয়াম মানে কি, সে এখানে স্থির অবস্থাতে রয়েছে। তাহলে ইনক্লাইনে তাকে যদি স্থির অবস্থাতে রাখতে হয় তাহলে নিশ্চয়ই তাকে আমাকে একটা বল প্রযুক্ত করতে হবে। একে একটা বল প্রযুক্ত করে ইনক্লাইনে আমাকে কি করতে হবে, তাকে স্থির অবস্থাতে তাকে রেখে দিতে হবে আটকে। এবার সেইটা ধরে নাও, ইনক্লাইনটা ধরো এখানে আলফা কোণ করে রয়েছে, তাহলে এদিক বরাবর কত হয়ে যাবে, এফ কস আলফা, এদিক বরাবর কত হয়ে যাবে, এফ সাইন আলফা। এ হয়ে যাবে ভেক্টর বিভাজন আমাদের। এবার কি দেখো, আমি দেখতে পাচ্ছি 1 নম্বর, যখন আমি ভার্টিক্যাল গুলো সমান করছি উপর নিচে, আমি দেখতে পাচ্ছি n প্লাস এফ সাইন আলফা, সেটা কার সাথে সমান হচ্ছে, সেটা আমাদের mg cos থিটার সাথে সমান হচ্ছে। আবার দেখো 2 নম্বর, আমি দেখতে পাচ্ছি 2 নম্বর কি দেখতে পাচ্ছি আমি, যে এফ কস আলফাটা কার সাথে সমান হচ্ছে, mg সাইন থিটার সাথে সমান হচ্ছে। কিন্তু এখানে আর একটা নতুন বিষয় আছে, যখন বস্তুটা সামনের দিকে নামতে চাইবে তখন তো তার ফ্রিকশন বা ঘর্ষণ বল তার অপোজিট দিকে কাজ করবে একটা। এদিকে যদি তোমার এফটা থাকে, মানে বস্তুটা যদি নিচের দিকে পড়তে শুরু করে, তাহলে অপর দিকে উল্টো দিকে কি হবে, একটা ঘর্ষণ বল কাজ করবে এফ। তাহলে আমাদের দ্বিতীয় গতির ইকুয়েশনটা কি দেখতে পাচ্ছি আমি, এফ কস আলফা প্লাস স্মল এফ ফ্রিকশনাল বল ইকুয়াল টু কি, mg সাইন থিটার সাথে সমান হচ্ছে। বা এফ কস আলফা প্লাস এফ এর জায়গায় কি দিতে পারি আমি, মিউ এন দিতে পারি ইকুয়াল টু mg সাইন থিটা। এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। এবার 1 নম্বর ইকুয়েশনকে আমি কি করছি, মিউ দিয়ে গুণ করে দিচ্ছি। কি দাঁড়াবে আমাদের কাছে, মিউ এন প্লাস মিউ এফ সাইন আলফা ইকুয়াল টু মিউ mg cos থিটা। এটা 3 নম্বর ইকুয়েশন দাও। আমাদের এখানে বের কি করতে হবে, আমাদের এখানে এফটা বের করতে হবে, যে কত বল দিয়ে আমি কত বল প্রয়োগ করলে আমি এই বস্তুটাকে আটকে রাখতে পারবো ইনক্লাইনের সাথে, বা এই নততলের সাথে আমি তাকে আটকে রাখতে পারবো, সেই বলটা আমাকে বের করতে হবে। তাহলে মিউ এন আমি এমন ব্যবস্থা নিয়ে আসবো যাতে কেটে যায়। দেখো 2 নম্বর থেকে 3 নম্বরকে মাইনাস করো, 2 মাইনাস 3 করো। 2 নম্বরে কি দেখতে পাচ্ছি আমি, এফ কস আলফা প্লাস মিউ এন মাইনাস 3 নম্বর মাইনাস মিউ এন মাইনাস এফ মিউ সাইন আলফা ইকুয়াল টু mg সাইন থিটা মাইনাস মিউ mg cos থিটা। এখানে দেখো মিউ এন কেটে গেল আমাদের কাছে, এফটাকে আমরা কমন নিতে পারি, এফটা কমন নিলে কত থাকছে আমাদের কাছে, cos আলফা মাইনাস মিউ সাইন আলফা ইকুয়াল টু, ডান দিকে কত থাকছে, mgটাকে কমন নিয়ে নাও, কত থাকছে এটা, সাইন থিটা মাইনাস মিউ cos থিটা। এটা পরে হলো আমাদের কাছে। বা এফ ইকুয়াল টু আমরা কি দেখতে পাচ্ছি, বা এফ ইকুয়াল টু mg সাইন থিটা মাইনাস মিউ cos থিটা বাই এই পুরোটা cos আলফা মাইনাস মিউ সাইন আলফা। তো এইটা হয়ে যাবে আমাদের কাছে বল, যে বলটা প্রয়োগ করে আমি কি করব, এই বস্তুটাকে ইনক্লাইনের সাথে আমি আটকে রাখতে পারবো। এবার এখান থেকে কি ধরনের কোশ্চেন হয়, দেখো কিছু কিছু জায়গাতে নিউটনস ল বা ফ্রিকশন এরকম কোশ্চেন দিয়ে দেয়, যেরকম পুলের কোশ্চেনটা যেরকম বললাম, এক্স্যাক্টলি তোমাকে একটা ফিগার দিয়ে দিয়েছে যে এ এর মান ত্বরণের মানটা কি হবে, যেটা তোমাকে থিওরি থেকেই বের করতে হবে। তো এই জন্য অ্যাপ্রোচটা অ্যাটলিস্ট জেনে রাখা উচিত, যে অ্যাপ্রোচগুলো কিভাবে করে, যে অ্যাপ্রোচগুলোতে আমি কি করতে পারবো, যে কোনো ডেরিভেশনকে নিয়ে চলে আসতে পারবো। পরীক্ষা হলে বা ডাব্লিউবি যেই অ্যাডভান্সের ক্ষেত্রে এগুলো অনেক সময় এরকম হয় যে
বোঝা যায় না কি ধরনের কোশ্চেন আসতে পারে। তো সেই জন্য অ্যাপ্রোচগুলো জেনে রাখা আমাদের কাছে উচিত। আচ্ছা, অ্যাক্সেলারেশন অন এ বডি ইন এ প্লেন। এবার দেখো আমাদের কাছে একটা বডি রয়েছে, সেম ডাব্লিউ এদিকে কাজ করবে, যেটাকে আমরা এমজি বলবো, এটার ভর এম। আচ্ছা, নর্মাল ফোর্স একটা কাজ করছে এখানে এন, এটা যদি থিটা হয় এটা কত হয়ে যাবে আমাদের কাছে এমজি কস থিটা, এটা হয়ে যাবে আমাদের কাছে এমজি সাইন থিটা। এবং অপর দিকে নততল বরাবর আমাদের কি ফ্রিকশন এফ কাজ করছে, এবং বস্তুটা আমি বলছি যে বস্তুটা এ ত্বরণের নিচের দিকে পড়ছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো গতির সমীকরণটা কিরকম আসছে, n ইকুয়াল টু এমজি কস থিটা। আবার 2 নম্বরটা দেখো কি বলছে, এমজি সাইন থিটা মাইনাস এফ। এমজি সাইন থিটা মানে এই উপাংশটা, মাইনাস এফ মানে হচ্ছে মাইনাস নেগেটিভ দিকে যে ত্বরণটা বেরিয়ে যাচ্ছে সেটা, ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে আমাদের কাছে, সরি যে ফ্রিকশনটা খেয়ে নিচ্ছে যে বলটা, সেটা ইকুয়াল টু এম ইন্টু এ। এমজি সাইন থিটা নিশ্চয়ই বড় এফ এর থেকে, যে কারণে সে নেমে আসছে। যদি এফটা সমান হতো এমজির থেকে তাহলে একই জায়গাতে থেকে যেত ফ্রিকশনটা। আমি দেখতে পাচ্ছি এমজি সাইন থিটাটা বড় এফ এর থেকে, তাই কি হচ্ছে এমজি সাইন থিটাটা নিচের দিকে চলে আসছে, ইকুয়াল টু এম ইন্টু এ। বা এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এ ইকুয়াল টু এমজি সাইন থিটা মাইনাস এফ বাই এম, বা এমজি সাইন থিটা মাইনাস এফ। ফ্রিকশন বলটাকে আমরা কি করি, মিউ ইন্টু এম করি, বাই এম ইকুয়াল টু এমজি সাইন থিটা মাইনাস মিউ, এন এর জায়গায় কি বসাতে পারি আমি, এমজি কস থিটা বাই এম। এটা বেরিয়ে গেল আমাদের কাছে ত্বরণ। দেখো এম গুলো প্রত্যেকে কেটে যাবে, বা এ ইকুয়াল টু কি দাঁড়াবে আমাদের কাছে, জি কমন নিতে পারো জিটা, সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। এটা হয়ে যাবে আমাদের এই নততল বরাবর ত্বরণ। তো এই হয়ে গেল কিছু তোমাদের কাছে এক্সাম্পল এবং কিছু থিওরি, যেটা হচ্ছে নিউটনস ল এবং গ্র্যাভিটেশনের কাজে লাগে। এবার তো চলো কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। আচ্ছা, প্রথম কোয়েশ্চেনটা আমাদের কাছে রয়েছে, force required to move a mass of 1 kg at rest on a horizontal rough plane, যেখানে মিউ অর্থাৎ ঘর্ষণ গুণাঙ্কটা আমাদেরকে দিয়ে দিয়েছে 0.1 এবং জিটা অভিকর্ষজ ত্বরণ আমাদেরকে দিয়ে দিয়েছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এই প্রবলেমটা আমরা কিভাবে করব, দেখো আমরা জানি যে একটা ভর যদি থাকে এম ভরের, এখানে ভরটা কত বলে দিয়েছে আমাদেরকে, ভরটা বলে দিয়েছে 1 কেজি। আচ্ছা, এই তলের ঘর্ষণ গুণাঙ্ক মিউ আমাদেরকে কত বলে দিয়েছে 0.1, এবং জি অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ সেটা আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার আমাদেরকে বলেছে এটাকে মুভ করতে আমাদেরকে কতটা বল দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি এটা যেহেতু রাফ একটা প্লেন, তাহলে এর কিছুটা ঘর্ষণ বল যদি আমরা সামনের দিকে ফোর্স ক্রিয়েট করি তাকে সামনের দিকে ঠেলে নিয়ে যাওয়ার জন্য, তার তল বরাবর কিছুটা ঘর্ষণ বল ক্রিয়া করবে, যেটাকে আমরা ফ্রিকশনাল ফোর্স বলি। সে ফ্রিকশনাল ফোর্সটা কত দেখে নেওয়া যাক, এফ আর ইকুয়াল টু মিউ ইন্টু এন, যেখানে এন কি, এন হচ্ছে এর লম্ব বল, আমরা জানি যে এনটা লম্ব বল, আর যেটা নিচের দিকে কাজ করে তার ওয়েট, অর্থাৎ ওয়েট মানে এম ইন্টু জি, ইকুয়াল টু এন ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউ সমান ইকুয়াল টু এম ইন্টু জি, এটা আমরা জানি। তাহলে মিউ এম ইন্টু জি, মিউ এর মানটা আমাদেরকে কত বলেছে, মিউ এর মানটা আমাদেরকে বলেছে 0.1 m1 ইন্টু জি কত 9.8, ইকুয়াল টু আমি দেখতে পাচ্ছি 0.98 নিউটন। তাহলে এই যে ঘর্ষণ বলটা যেটা এই বস্তুটাকে এগোতে দেবে না, সে বলটা কত 0.98 নিউটন। এবার আমাদেরকে যদি বলটাকে বা বস্তুটাকে যদি মুভ করাতে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে, এই ফ্রিকশনাল ফোর্সের থেকে বেশি ফোর্স ক্রিয়েট করতে হবে, কারণ এটা তো ঘর্ষণ বল। আমি যদি এই বলটা দিই তাহলে সে তো দাঁড়িয়ে থাকবে সেম জায়গাতে, তাই না। কোয়েশ্চেনটাই একটুখানি ভুল দেওয়া রয়েছে, এটা এর অপশনগুলো একটু ভুলভাল হয়ে গেছে। অপশনগুলোকে কিছু তোমরা মনে করো না, এটা টাইপিং এরর হয়ে গেছে। এখানে যে অ্যান্সারটা হবে সেটা হবে 0.98 নিউটনের থেকে বেশি ফোর্স আমাকে
ক্রিয়েট করতে হবে, তবে কি করবে সে, তবে সে কিছুটা এগিয়ে যাবে সামনের দিকে। তাহলে এই হচ্ছে সব থেকে সিম্পল একটা প্রবলেম, যেটাতে আমরা দেখলাম যে কিভাবে একটা ফ্রিকশনাল ফোর্স লাগে এবং তার থেকে বেশি ফোর্স ক্রিয়েট করলে আমরা বস্তুটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা কি বলেছে, এ ব্লক অফ মাস m2 ইজ প্লেসড অন এ হরিজন্টাল টেবিল। এটা একটা সালের কোশ্চেন, কিন্তু লাস্ট 2 কি 3 বছর আগে এটা এসেছে। এ ব্লক অফ মাস m2 ইজ প্লেসড অন এ হরিজন্টাল টেবিল। একটা টেবিল রয়েছে, তার উপর একটা ব্লক m2 কে বসানো আছে। কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, ভালো করে দেখবে। and another block of mass m1 is placed on top of it. আর একটা ব্লক রয়েছে m1, যেটা কি করেছে তার উপরে বসানো রয়েছে। an increasing horizontal force F equal to at is exerted on the upper block. উপরের ব্লকটাতে কি করেছে, একটা F equal to at একটা ফোর্স ক্রিয়েট করেছে, but the lower block never moves. নিচের ব্লকটা কিন্তু মুভ করছে না। ভালো পয়েন্ট, নিচের ব্লকটা মুভ করছে না। আমি উপরের ব্লকটাকে একটা ফোর্স দিচ্ছি, কিন্তু কি বলছে, নিচের ব্লকটা মুভ করছে না। এর মানে কি, এর মানে হচ্ছে এই তলের যে ফ্রিকশনাল ফোর্স F2 ধরে নিচ্ছি, এবং এই তলের যে ফ্রিকশনাল ফোর্স F1, কি হয়ে যাবে, F2টা F1 এর থেকে অনেক বড় হয়ে যাবে। কারণ F2টা মানে হচ্ছে এই যে ঘর্ষণ বলটা নিশ্চয়ই অনেক বেশি, সেই জন্য M2টা মুভ করছে না, তাই না? এই F2 এর মানটা আমাদের F1 এর থেকে বেশি। এবার কি বলেছে, ইফ দ্য কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বিটুইন দ্য ব্লক ইজ m1, দুটো ব্লকের মধ্যে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কত বলে দিয়েছে, μ1 বলে দিয়েছে, and that between the lower block and the table is μ2, লোয়ার ব্লক এবং টেবিলের মধ্যে ফ্রিকশনাল ফোর্স হচ্ছে μ2, then what's the maximum possible value of μ1 by μ2? μ1 by μ2 এর মানটা আমাদেরকে চেয়েছে। তাহলে আমরা দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে F2 ফ্রিকশনাল ফোর্স এই ব্লক এবং মেঝের মধ্যে যেটা, সেটা সবসময় বেশি হচ্ছে F1 এর থেকে। এই দুটো ব্লকের মাঝখানে যে ফ্রিকশনাল ফোর্স রয়েছে তার থেকে বেশি হচ্ছে। আচ্ছা, F2 মানে আমরা কি লিখতে পারি, μ2 n2, কারণ μ2 হচ্ছে এদের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক, এবং μ1 হচ্ছে কি দুটো ব্লকের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক, সেটা কি লিখতে পারি, μ1 n1। এবার দেখো, n1 n2 তো লম্ব বল, n1 মানে হচ্ছে m1 এর উপর লম্ব বল, যেটা হচ্ছে শুধু এটা n1, যেটা এর নিজের ওজনের সাথে সমান হবে, m1 g এর সাথে সমান হবে। কিন্তু যখন আমি n2টা বার করব, অর্থাৎ এই μ2 এর উপর লম্ব বল n2, সেটা আমি কি দেখতে পাচ্ছি, এর ওজন কত, এর ওজন শুধু m2g নয়, এর উপর আবার m1 চাপানো রয়েছে, তার মানে m1 প্লাস m2 ইন্টু g, দ্বিতীয়টার ভর, এর মাথাতে এটা চাপানো রয়েছে, তার মানে এ কজনের ওজন নিচ্ছে, এক তো নিচে রয়েছে, তারপর আবার m1 এর রয়েছে, তাহলে m2টা কত হয়ে যাবে, m1 প্লাস m2 ইন্টু g। বোঝা যাচ্ছে? এবার আমি ইকুয়েশনে চলে আসি, μ2 বাই μ1 কত দেখতে পাচ্ছি, গ্রেটার দেন n1 বাই n2, বা μ2 বাই μ1 গ্রেটার দেন n1। n1টা আমরা কত পেয়েছি, দেখো m1g বাই n2, n2টা আমরা কত পেয়ে গেছি, m1 প্লাস m2 ইন্টু g। আচ্ছা, g g কেটে গেল, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, কত আসছে, μ2 বাই μ1 গ্রেটার দেন কত হচ্ছে, m1 বাই m1 প্লাস m2। আচ্ছা, উল্টে দাও এবার, μ1 বাই μ2 আমাদেরকে μ1 বাই μ2 চেয়েছিল, ইকুয়াল টু হচ্ছে m1 প্লাস m2 বাই m1, এটা হয়ে যাচ্ছে, সরি এখানে হচ্ছে তোমার উল্টে দিয়েছি, তাহলে μ2 বাই μ1 কত হয়ে যাবে, 1 প্লাস m2 বাই m1। তাহলে μ2 বাই μ1 এর সর্বোচ্চ মান কত দাঁড়াবে আমাদের, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম পসিবল ভ্যালু, সেটা কত হয়ে যাবে, আমরা দেখতে পাচ্ছি 1 প্লাস m2 বাই m1, এটা কত আসবে, 1 প্লাস m2 বাই m1 হয়ে যাবে এর অ্যান্সার। বোঝা গেছে প্রত্যেকে? আচ্ছা, এবার নেক্সট প্রবলেমে আসো। নেক্সট প্রবলেম দেখা যাক কি আছে। নেক্সট প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি কি বলেছে, মাস m2 ইজ স্টেবল। একটা আমাদেরকে চিত্র দিয়ে দিচ্ছে, এটাও সালের কোশ্চেন। একটা মাস m একটা টেবিলে কি রয়েছে, সে স্থির অবস্থাতে রয়েছে। দ্য কোএফিসিয়েন্ট বিটুইন ব্লক এন্ড টেবিল ইজ মিউ। টেবিল এবং ব্লকের যে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন সেটা বলে দিয়েছে আমাকে মিউ। হাউ মাচ হাইয়েস্ট ওয়েট ক্যান ব্লক বি টেক।
এই ব্লক বিটা সর্বোচ্চ কতটা ওজন নিতে পারবে সেটা আমাদেরকে ফাইন্ড করতে হবে, যার দরুন কি দ্য হোল সিস্টেম ইজ ইন ইকুইলিব্রিয়াম, পুরো সিস্টেমটা আমাদের কি হচ্ছে সাম্যাবস্থায় থাকছে। এবার সাম্যাবস্থায় কখন থাকবে, যখন এই ব্লকটা এই জায়গায় স্থির থাকবে, এই ব্লকটা এই জায়গায় স্থির থাকবে। তার মানে আমি কি দেখতে পাচ্ছি, দেখো আমাদেরকে সুতোর এখানে একটা ঝুলিয়ে দেওয়া রয়েছে যার টানটা আমাদেরকে দিয়ে দিয়েছে, এখানে থিটা কোণ আমাদেরকে বলে দিয়েছে। তাহলে আমি যদি এই টিটার ভেক্টর বিভাজন করি, আমরা কি দেখবো, যে কোণটা থাকে তার সাথে বাহুটা কি হয়ে যায় টি কস থিটা, এবং তার উলম্ব বাহুটা হয়ে যায় টি সাইন থিটা। এবার আমি যদি পুরো চিত্রটাকে দেখতে চাই, যদি উপর নিচে দেখতে চাই, টি সাইন থিটাটা কি বি এর ওজনটাকে ব্যালেন্স করবে, এবং টি কস থিটাকে কি এর যে ফ্রিকশনাল ফোর্সটা রয়েছে ব্লক এবং ভূমির তাকে ব্যালেন্স করতে হবে, তবে সে সাম্যাবস্থাতে থাকবে। তাহলে আমি দেখতে পাচ্ছি কি যে টি সাইন থিটা কাকে ব্যালেন্স করছে, ব্লক বি এর ওজনকে ব্যালেন্স করছে, এবং টি কস থিটা সেটা কাকে ব্যালেন্স করছে, সেটা ব্যালেন্স করছে এফ অফ আর, বা এটার জায়গায় আমি কি লিখতে পারি মিউ ইন্টু এম জি, কারণ মিউ ইন্টু এন, এন এর জায়গায় আবার এমজি বসিয়ে দিতে পারি আমরা, একটু আগেই দেখলাম এইভাবে আমরা জিনিসটা করতে পারি। আচ্ছা তাহলে এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন করো, দুটোকে ভাগ করে দাও, 1/2 করে পাই, কি পাই আমরা 1/2 করে সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু কি পাচ্ছি আমরা ডাব্লু বাই মিউ এম জি, বা ডাব্লু ইকুয়াল টু মিউ এম জি ইন্টু ট্যান থিটা। এটা হয়ে যাবে আমাদের কাছে অ্যান্সার, তো মানে প্রথমটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো এই ধরনের কোনো সুতোর টান দিলাম, নিউটনস লস অফ মোশন পড়াতে গিয়েও তোমাদেরকে বলেছিলাম, যদি সুতোর কোনো এরকম টান দেয়, সর্বপ্রথম আমরা যেটা লক্ষ্য করব যে তার যেন ভেক্টর বিভাজন করা হয়, ভেক্টর বিভাজন করে শুধু তাদের মানগুলোর দিকগুলোকে সমান করে দিতে হবে। অনেক সময় আমরা ল্যামির উপপাদ্য দিয়েও করেছিলাম, সেটা আরো সোজা হয়ে গিয়েছিল। আচ্ছা, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, কোয়েশ্চেনটা তোমাদের দেখে একটু টাফ মনে হবে, বা যখন করতে যাব মনে হবে যেন বেশ টাফ, কিন্তু কোয়েশ্চেনটাকে ভালো করে লক্ষ্য করবে অ্যান্সারটাকে, কারণ এই ধরনের কোয়েশ্চেন আমরা দেখেছি ডাব্লিউবিজেই তে হয় এখান থেকে, না হলে তোমার ওয়ার্ক পাওয়ার এনার্জি থেকে কিন্তু শিকলের এই ধরনের অঙ্ক কিন্তু কিছু দেয়। তো অঙ্কটাতে কি বলেছে একটু লক্ষ্য করা যাক। 1 মিটার দৈর্ঘ্যের একটি সুষম শিকলের দৈর্ঘ্যের সর্বাধিক 1/3 অংশ একটি অমসৃণ টেবিল থেকে ঝুলিয়ে রাখা যায়। যদি তার দৈর্ঘ্যের 1/2 অংশ ঝুলিয়ে শিকলটি ছেড়ে দেওয়া হয়, তবে কত বেগ নিয়ে শেষ প্রান্তটি টেবিল ছেড়ে যাবে। এটা এল মিটার দৈর্ঘ্য করে নাও। এল মিটার দৈর্ঘ্যে একটি সুষম শিকল রয়েছে যার দৈর্ঘ্য সর্বাধিক 1/3 অংশ অমসৃণ টেবিল থেকে ঝুলিয়ে রাখা যায়। একটা টেবিল রয়েছে, এটা একটা অমসৃণ টেবিল। অমসৃণ কথা যখনই বলবে তখনই জানবে কি আমাদের একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করছে। আচ্ছা, এখান থেকে কি করেছে, আমাদের একটা শিকল রয়েছে, সেই শিকলের 1/3 অংশকে কি করেছে ঝুলিয়ে রাখা হাইস্ট যাচ্ছে। কেন, কারণ এর ফ্রিকশনাল ফোর্সটা এই 1/3 অংশের ওজনটাকে কি ব্যালেন্স করে দিচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা যদি 1/3 অংশ হয়, টোটালটা দৈর্ঘ্য আমি জানি এল, তাহলে এইটুকু অংশের দৈর্ঘ্য কত হবে L/3, এইটুকু অংশের দৈর্ঘ্য কত হবে 1 - 1/3 ইকুয়াল টু 2/3L, এইটুকু অংশের দৈর্ঘ্য। আচ্ছা, আমি আরেকটা জিনিস অ্যাজিউম করছি যে একক দৈর্ঘ্যে ভর, চেনটার একক দৈর্ঘ্যে ভর, সেটা আমি অ্যাজিউম করে নিলাম m। তাহলে L/3 দৈর্ঘ্যের ভর কত, একক দৈর্ঘ্যের ভর হচ্ছে m, L/3 দৈর্ঘ্যের ভর কত হয়ে যাবে L/3 ইন্টু m। আবার এইটুকু দৈর্ঘ্যের ভর কত, 2L/3 দৈর্ঘ্যের ভর কত হয়ে যাবে 2L/3 ইন্টু m। তাহলে এদের ভরগুলো কত হয়ে যাবে ইন্টু m ইন্টু m, এটা আমরা দেখতে পাচ্ছি। এবার আমাদেরকে দেখতে হবে যে তাদের ওজনগুলো কত করে হচ্ছে। আচ্ছা, যেটা L/3 ইন্টু m হচ্ছে, এটা তার ওজন কত হবে, তার ভর তো এটা, তার ওজন যখন বার করবো কত হয়ে যাবে, শুধু একটা জি গুণ হয়ে যাবে m ইন্টু জি। L/3 ইন্টু m তার ভর, জি হচ্ছে তার অভিকর্ষজ ত্বরণ। আচ্ছা, এখানে কি হয়ে যাবে ইন্টু জি, এটা হয়ে যাবে তার অভিকর্ষজ ত্বরণ। এবার আমি দেখতে পাচ্ছি যে এখানের যে ডাব্লুটা কাজ করছে এইটুকু অংশের ওজন, সেটা কত L/3 ইন্টু mg। আবার এইটুকু অংশের 2/3 lmg, এইটুকু অংশে আমি যদি দেখি তার ফ্রিকশনাল ফোর্স কত,
এফ আর, কারণ এই ওজনটাকে এই ঘর্ষণ বলটাই তো আটকে রেখেছে, তবেই তো 1/3 হায়েস্ট ঝুলিয়ে তারা সাম্যাবস্থায় থাকছে। তাহলে আমি দেখতে পাচ্ছি এই যে ফ্রিকশনাল ফোর্সটা হবে টেবিল এবং চেনের মধ্যে, সেটাই ওজনটাকে ব্যালেন্স করে দিচ্ছে তার, তবে সে সাম্যাবস্থাতে ওখানে থাকতে পারছে, 1/3 হায়েস্ট ঝোলানো যাচ্ছে তার। আচ্ছা, এফ অফ আরটাকে আমরা জানি মিউ ইন্টু এন। মিউ হচ্ছে এখানকার কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন টেবিল এবং চেনের মধ্যে, এবং এন হচ্ছে তাদের লম্ব বল, এটা এন, যেটাকে আমরা পাই কি এর ওজনটা, এর ওজন কত 2/3 এল এম ইন্টু জি, ইকুয়াল টু এইটুকুটার ওজন সেটা কত L/3 এম ইন্টু জি, বা মিউ ইন্টু এন কত, এন হচ্ছে 2/3 এল এম ইন্টু জি ইকুয়াল টু L/3 এম ইন্টু জি। আচ্ছা, এল এম জি জি 3 কেটে গেল, 2 মিউ ইকুয়াল টু 1, মিউ ইকুয়াল টু হাফ। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম যে এর কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, মানে টেবিল এবং চেনের কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কত 1/2। এটা হচ্ছে ফার্স্ট ডেটা, যেটা আমাদেরকে কি করেছে, কাজে লেগেছে। এবার আমাদেরকে কি বলেছে, যদি তার দৈর্ঘ্যের হাফ অংশ ঝুলিয়ে শিকলটি ছেড়ে দেওয়া হয়, 1/3 হায়েস্ট ঝোলানো গেছে, এরপরে আমরা যখন আরেকটু এটাকে ঝোলানোর চেষ্টা করব এদিক থেকে মুছে নিয়ে, আর একটু যদি ঝোলানোর চেষ্টা করবো, কি করব, এটা হুড়মুড়িয়ে নিচের দিকে পড়ে যাবে, এবং এর বেগ থাকবে, এই অংশের একটা বেগ থাকবে, এই অংশের একটা বেগ থাকবে। আমাকে এই অংশের বেগটা চেয়েছে, যে এই অংশে মানে শিকলটি হায়েস্ট টেবিলটা যখন ছাড়ছে তখন তার বেগ কত হচ্ছে, এটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা কিভাবে বের করব? ধরে নাও যে ঠিক আছে, হাফ অংশ না করে আমি করছি যে একটা অংশ এক্স অংশ ধরে নিচ্ছি, যেটা টেবিলটাকে ঝোলানো রয়েছে, যেটা 1/3 থেকে বেশি, মানে ধরা যাক এইটুকু অংশের দৈর্ঘ্য হচ্ছে এক্স, মানে এক্স অংশ ঝোলানো হচ্ছে, যেটা 1/3 বলছিলাম সেটা এক্স অংশ ঝোলানো হচ্ছে, মানে এক্সটা হচ্ছে 1/3 থেকে একটু বেশি। তাহলে কি হবে, নিচের দিকে পড়তে শুরু করবে। আমাদের একটা ইকুয়েশন তৈরি করতে হবে, যে ইকুয়েশনে আমরা কি ডেটাগুলোর মান বসিয়ে পেয়ে যাব, সেই মানটাই বের করার চেষ্টা করছি। তো এই প্রসেসগুলো যদি তোমাদের মাথাতে থাকে যে কিভাবে কিভাবে বের করা যায়, তাহলে এই শিকলের যে কোনো অঙ্গ তোমরা কিন্তু নিজেরা করতে পারবে। তো দেখে নেওয়া যাক যে কিভাবে হচ্ছে। এক্স অংশ তাকে ঝোলানো হয়েছে, এবার কি করবে, এ নিচের দিকে পড়তে শুরু করবে। আচ্ছা, এখানে যদি এক্স অংশ হয়, এখানে কত হয়ে যাবে 1 - এক্স অংশ, সেটাই পেয়েছিলাম। এখানে যখন 1/3 ছিল, এখানে কত ছিল, এখানে 2/3 ছিল, একটু আগে দেখেছিলাম 1 - 1/3, তো এখানে এক্স অংশ হলে এখানে 1 - এক্স অংশ। এবার এক্স অংশের দৈর্ঘ্য কত, এক্স ইন্টু এল, এটার দৈর্ঘ্য কত 1 - এক্স ইন্টু এল। একক দৈর্ঘ্যে ভর আমরা জানি এম, তাহলে এই দৈর্ঘ্যে ভর কত, এক্সএল ইন্টু এম। আচ্ছা, এখানে ভর কত, ইন্টু এম। এর ওজনটা কত আমি দেখতে পাচ্ছি W1, যেটা আছে সেটা ইন্টু জি, এটা তো ভর, এক্স এল এম ভর, এবং জি হচ্ছে তার অভিকর্ষজ ত্বরণ। আচ্ছা, এখানে তার কত ওজনটা, ইন্টু জি, পেয়ে গেলাম আমরা। এবার যেটা হচ্ছে দেখো, এইটার নিশ্চয়ই বলটা যেটা লাগছে নিচের দিকে সেটা বেশি হচ্ছে এই ফ্রিকশনাল ফোর্সের থেকে, তবে সে নিচের দিকে পড়তে শুরু করছে। তাহলে আমরা দেখে নিচ্ছি যে কতটা আমাদের বল লাগবে, প্রযুক্ত বল কতটা শিকলটার উপর লাগবে, কারণ W1টা বেশি হচ্ছে ফ্রিকশনাল ফোর্সের থেকে, তবেই সে নিচের দিকে কিন্তু পড়তে শুরু করছে। যদি ফ্রিকশনাল ফোর্সটা বেশি থাকতো বা সমান থাকতো, যেটা আগের কেসে দেখেছিলাম, সমান হলে তো স্থির থাকতো, কিন্তু এর তো ওজন বেশি ফ্রিকশনাল ফোর্সের, ঘর্ষণ বলের থেকে, যে কারণে সে নিচের দিকে পড়তে শুরু করছে। এবার যে বলে সে পড়বে সেটা এটা, এফ ইকুয়াল টু ওজনটা মাইনাস ফ্রিকশনাল ফোর্সটা যেটা থাকবে সেটা নিয়ে সে নিচের দিকে পড়তে শুরু করছে। এবার আমি দেখতে পাচ্ছি W1টা আমার কাছে কত ছিল, W1টা ছিল এক্স এল এম ইন্টু জি, মাইনাস ফ্রিকশনাল ফোর্স কত মিউ, কারণ তল এবং চেনের ঘর্ষণ বল আমরা পেয়েছিলাম, সরি ঘর্ষণ গুণাঙ্ক আমরা পেয়েছিলাম মিউ, ইন্টু এন ইকুয়াল টু এক্স এল এম ইন্টু জি মাইনাস মিউ, মিউ কত হাফ, একটু আগেই বের করেছিলাম, ইন্টু এন, এন মানে হচ্ছে এর যে ওজনটা, এটা এন, সেটা কত 1 - এক্স এল এম ইন্টু জি, ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি এল এম জিটাকে আমরা কমন নিলে কত পড়ে থাকছে, এক্স মাইনাস 1 - এক্স/2। এটাকে আরেকটু ক্যালকুলেট করে আমরা দেখতে পাচ্ছি এল এম ইন্টু জি ইকুয়াল টু 2x - 1 প্লাস
x/2 ইকুয়াল টু lmg 3x মাইনাস 1/2। এটাই হয়ে যাবে কি আমাদের যে বলটা প্রযুক্ত হচ্ছে। আবার বল ইকুয়াল টু কি জানি আমরা, ভর ইন্টু ত্বরণ। এবার ভরটা কত হয়ে যাবে, টোটাল এল দৈর্ঘ্য রয়েছে, একক দৈর্ঘ্য ভর এম, এল ইন্টু এম, আর কি হচ্ছে তার ত্বরণ এ, এল এম কেটে যাবে এদিকে এদিকে। তাহলে আমার কাছে কি পড়ে থাকবে, আমার কাছে পড়ে থাকবে এ ইকুয়াল টু জি ইন্টু 3x মাইনাস 1/2। এবার দেখো কি হচ্ছে, স্টেপ গুলো কিন্তু বুঝে যাবে একটার পর একটা স্টেপ কিভাবে আসছে। অঙ্কটা দেখে অনেকটা বড় মনে হচ্ছে যে এত বড় অঙ্ক কিভাবে হবে, কিন্তু প্রত্যেকটা হচ্ছে এক একটা স্টেপ। তোমাদেরকে কিন্তু এই স্টেপ গুলোকে মাথায় রাখতে হবে, মাথায় রাখলে তবেই কিন্তু আমরা সলিউশনটা খুব ভালোভাবে করতে পারবো, বা অন্য যদি আমাদের কাছে কিছু আসে প্রবলেম, আমরা সেটাকেও কিন্তু হ্যান্ডেল করতে পারবো। দেখো আমাদের কি বলেছে, a ইকুয়াল টু g/2 3x মাইনাস 1। আমরা পাচ্ছি a ইকুয়াল টু g/2 3x মাইনাস 1। আবার এ আমরা জানি কি dv/dt, তাই তো বেগের পরিবর্তন সময়ের সাথে সাথে g/2 ইন্টু 3x মাইনাস 1। দেখো আমি যদি এটাকে এদিকে নিয়েও যাই টিটাকে, তাও কিন্তু সলিউশন করতে পারবো না, কারণ এখানে ভ্যারিয়েবল হচ্ছে এক্স, কিন্তু আমার কাছে এখানে রয়েছে টি। আমরা সলিউশনটা কিভাবে করবো এখানে, তাহলে আমরা কি করছি একটুখানি চেঞ্জ করে নিচ্ছি, ডিভিডিটিটাকে ডিভিডিএক্স করলাম, ইন্টু এটাকে ডিএক্স/ডিটি করলাম। দেখো সেই কেটে ডিভিডিটি পড়ে থাকবে আমার কাছে, ইকুয়াল টু g/2 3x মাইনাস 1। তাহলে আবার ডিএক্স/ডিটি কি, সরণ বাই সময়, এটাকে আমরা কি লিখতে পারি, বেগ ইন্টু dv/dx ইকুয়াল টু g/2 3x মাইনাস 1। আবার v ইন্টু dv ইকুয়াল টু কত, g/2 3x মাইনাস 1 ইন্টু dx। ব্যাস, এবার এটাকে আমরা কি করব, ইন্টিগ্রেশন করব। ধরে নিলাম যে প্রাথমিক ক্ষেত্রে যখন ছিল তখন তার বেগ 0 ছিল, যখন 1/3 থেকে একটুখানি বেশি তাকে ছেড়েছিলাম তখন তার বেগ 0 ছিল, এবং শিকলটা যখন বেরিয়ে যাচ্ছে টেবিল ছেড়ে তার বেগ u। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে কতটা ঝুলিয়েছিল, আমাদের হাফ ঝুলিয়ে রেখেছিল। কোশ্চেন আমাদেরকে তো বলেছে না যে হাফ ঝুলিয়ে ছেড়ে দিলে কি হলো, তো হাফ ঝোলানো ছিল, সেখান থেকে কত দূর সে পড়বে, পুরো এক অংশ তার, মানে পুরোটা পড়ে যাবে ফুল। তাহলে এটা কত দেখতে পাচ্ছি, এটা যদি আমি করি u²/2 পড়ে থাকবে আমাদের কাছে, এখানে g/2, আমাদের ইন্টিগ্রেশন করলে কত থাকছে 3x² মাইনাস x, হাফ থেকে 1 পর্যন্ত। এবার দেখো আমাদেরকে শুধু লিমিট বসাতে হবে, কত দেখতে পাচ্ছি আমরা, u²/2 ইকুয়াল টু কত, g/2, 2 তোমরা কেটে দিতে পারো। আচ্ছা আপার লিমিট বসাচ্ছি 1 যখন বসাচ্ছি আমার কাছে কত পড়ে থাকছে, 3/2 মাইনাস 1। যখন 1/2 বসাচ্ছি তখন পড়ে থাকছে আমাদের কাছে মাইনাস 3/2 ইন্টু 1/4। হাফ বসাচ্ছি, x² করলে 1/4 হয়ে যাচ্ছে, মাইনাস অর্থাৎ এটা প্লাস হয়ে যাবে, কত হাফ, g/2 কেটে দাও, u² ইকুয়াল টু g ইন্টু কত পড়ে থাকছে, দেখো এটা বিয়োগ করলে আমাদের কাছে হাফ পড়ে থাকছে, মাইনাস 3/8 প্লাস হাফ, হাফ যোগ করে আমরা 1 লিখতে পারি, বা u² ইকুয়াল টু g ইন্টু 1 মাইনাস 3/8, বা u² ইকুয়াল টু g ইন্টু কত থাকবে, এটা 5/8, বা g এর মান আমরা 10 বসিয়ে দিচ্ছি, ইন্টু 5/8। এটা হচ্ছে আমার u², বা u ইকুয়াল টু √10 ইন্টু 5/8। এই রুটগুলো দেখো করা কিন্তু চাপের হয়ে যাবে, কারণ তুমি জানো না √5 এর মান কত, তখন তুমি কিভাবে করবে। এই সলিউশনগুলো আমি বলি একটু লক্ষ্য রাখবে যে উপর নিচে গুণ করে আমরা কিছু স্কোয়ারের কিছু নিয়ে চলে আসতে পারবো কিনা। এই জায়গাটাতে আমরা যদি দুদিকে 2 গুণ করে ভাগ করে দিই, এটা তো কেটে গেলে 1ই থাকবে, তাহলে আমাদের কাছে কি দাঁড়াবে, এটা আমাদের কাছে দাঁড়াবে 10 ইন্টু 10 বাই নিচে কত 16। দেখো 10 ইন্টু 10 এর রুট করলে কত 10 পড়ে থাকছে, 16 রুট করলে কত 4 পড়ে থাকছে, ইকুয়াল টু আমরা কত পেয়ে যাবো 2.5 মিটার পার সেকেন্ড। তো এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, 2.5 মিটার পার সেকেন্ড। দেখো অঙ্কটা দেখে কিন্তু আমাদের অনেকটা বড় মনে হচ্ছিল যে এত বড় অঙ্ক কিভাবে হবে, কিন্তু তুমি যদি স্টেপগুলো মনে রাখো যে কিভাবে সলিউশনটা হচ্ছে, তাহলে কিন্তু তুমি যে কোনো ধরনের শিকলের অঙ্কগুলো অন্তত ফ্রিকশন থেকে করতে পারবে। তো এই গেল কিছু সলিউশন, কোশ্চেন সলিউশন প্রিভিয়াস ইয়ার্স এর কিছু, আর আমার মনে হয়েছে যেগুলো যে হ্যাঁ এগুলো একটুখানি দেখিয়ে দেওয়া উচিত, সেগুলো একটু দেখিয়ে দিলাম।
তোমরা এখান থেকে থিওরিগুলো একটু পড়ে যাবে, যে থিওরিগুলো তোমাদেরকে আলোচনা করা হয়েছে, নততলের যে 2-3টে থিওরি তোমাদেরকে করানো হয়েছে এগুলো একটু দেখে যাবে। অনেক সময় থিওরি থেকে কিন্তু কোয়েশ্চেন চলে আসতে পারে। ফ্রিকশন চ্যাপ্টারটা ছোট ছিল আর এই জিনিসগুলো আমার মনে হয়েছিল ইম্পর্টেন্ট। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিনের জন্য জয় হিন্দ।